হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দুদিন ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, একটু নিজের প্রবলেমের জন্য। তো ভাই, কাল যে ম্যাচটা ছিল, আইপিএলের চতুর্থ নম্বর যে ম্যাচটা ছিল দিল্লি ভার্সেস লখনৌর মধ্যে, অর্থাৎ দিল্লির যে ক্যাপ্টেন ছিল ঋষভ পান্ত, সে এখন লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন, আর দিল্লির নিউ ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তো এই দুটো টিমের মধ্যে কাল খেলাটা ছিল, ঠিক আছে। তো A to Z কিন্তু দিল্লি ক্যাপিটালস লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে এই ভিডিও আলোচনা করব। বিশেষ করে আশুতোষ শর্মাকে নিয়ে তো কথা বলতে হবে, যে আশুতোষ শর্মা ভাই কী ইনিংস খেলেছে। এরকম ম্যাচ T20-তে খুব কম আমরা দেখি, কবে দেখেছি মনে পড়ে না। কাল যে ম্যাচটা দেখেছি ভাই, মানে 100%-এর মধ্যে 90% হারা ম্যাচ কাল কিন্তু জিতেছে। মানে লাজবাব ক্রিকেট খেলেছে ভাই আশুতোষ শর্মা। সত্যি আশুতোষ শর্মাকে যদি স্যালুট জানাতে হয়, যে ইন্ডিয়া টিমে এরকম ফিনিশার আমরা বছরের পর বছরে কিন্তু আইপিএলে দেখি। রিঙ্কু সিংকে দেখেছি, সামনে বছর রামনদীপ সিংকে দেখেছিলাম, এবছর হয়তো আশুতোষ শর্মার ঝলক আমরা দেখবো, ঠিক আছে। তো আইপিএলে ভাই মানে একটা প্লেয়ারকে কিন্তু তৈরি করে দেওয়া আমাদের ইন্ডিয়া টিমের জন্য, ঠিক আছে। মানে আইপিএলটা এত বড় একটা লিগ, ঠিক আছে, মানে ইয়াং প্লেয়ারদের জন্য কিন্তু স্পেশালি যায় কিন্তু আইপিএল। তো সেটা নিয়ে A to Z কথা বলবো। তারপরে মেনলি রামনদীপ সিং কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু সে বলেছে যে আইপিএল মেগা অকশন এর আগে আইপিএল কলকাতাকে ছাড়ার কথা বলেছিল কিন্তু 3টে ফ্র্যাঞ্চাইজি, যে তুমি কলকাতাকে ছেড়ে মেগা নিলামে আসো, আমরা তোমার উপরে 10-12 কোটি টাকা খরচ করব। কিন্তু রামনদীপ সিং সে কিন্তু কলকাতা ছাড়িনি, বা কেন ছাড়িনি, বা সে কলকাতাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কিন্তু কাল কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু সে কিন্তু বলেছে, সেটা নিয়েও কিন্তু কথা বলবো। তারপরে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কিন্তু 26 তারিখে আছে রাজস্থান রয়্যালসের সাথে, ঠিক আছে, বিশাখাপত্তনমে। তো A to Z কিন্তু সেই ম্যাচ নিয়েও কিন্তু কথা বলবো, যে কলকাতা ভার্সেস রাজস্থানের এই ম্যাচে কি কলকাতার কি প্লেইং ইলেভেনে কি চেঞ্জ হতে পারে একটা দুটো, সেটা নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি জাস স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে। তার সময় নষ্ট না করে মূল ভিডিও নিয়ে যদি কথা বলি, তো আমরা একটা টপিক নিয়ে কথা বলি। ফার্স্ট আমরা আলোচনা করবো যে কাল যে ম্যাচটা ছিল ভাই, দুর্দান্ত ম্যাচ। এরকম ম্যাচ আইপিএলে কবে দেখেছি মনে পড়ে না। তো কালকে যে ম্যাচটা ছিল, হারা ম্যাচ ভাই জিতিয়েছে আশুতোষ শর্মা। যে আশুতোষ শর্মা লড়তে জানে, হারা ম্যাচকে জেতাতে পারে, যেটা আমরা পাঞ্জাবের হয়ে আশুতোষ শর্মাকে দেখেছিলাম মুম্বাইয়ের এগেন্সে, হয়তো জেতাতে পারেনি কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল। পাঞ্জাবের হয়ে আশুতোষ শর্মা যেভাবে খেলেছিল শুরু থেকেই, কাল কিন্তু দিল্লি থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শুরু করেছে। এই আশুতোষ শর্মা এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু ট্যালেন্ট আছে, আর মানে ফিউচার হতে পারে কিন্তু ইন্ডিয়া টিমের, ফিউচার হতে পারে। এবছরে যদি আশুতোষ শর্মা যদি ভালো কিছু পারফরমেন্স এইরকম নক কিন্তু খেলে, তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আইপিএলে কিন্তু চান্স পাবে। কারণ এই আশুতোষ শর্মার মধ্যে কিন্তু সেই গিটার আছে, সেই মানে 6 মারা সেই অ্যাবিলিটিটা আছে, দুর্দান্ত কিন্তু ক্লাস প্লেয়ার। কিন্তু যে প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা রিদম আছে, যে হারা ম্যাচ কীভাবে জেতাতে হয়, এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সেই ক্যালিবারটা আছে, ঠিক আছে। ওই জন্য কিন্তু এইরকম প্লেয়ার কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু অবশ্যই কিন্তু আসা দরকার আছে, ঠিক আছে। ফিনিশার রিঙ্কু সিং আছে, আশুতোষ শর্মার মতন প্লেয়ার যদি পেয়ে যায় তাহলে তো মানে সত্যি। তো সেই আশুতোষ শর্মা যেখানে প্রথম কিন্তু ব্যাট করেছিল, যেখানে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল। মিচেল স্মার্ট থেকে শুরু করে অ্যাডাম মাকরাম ভালো খেলেছিল, তারপরে নিকলাস পুরান দুর্দান্ত কিন্তু খেলেছিল। তার জবাবে কিন্তু যেভাবে 10 ওভারে রান হয়েছিল ভাই, মনে হয়েছিল যে হয়তো 250 রান হবে, কিন্তু তোমার মিডিল অর্ডারে বা 10-12 ওভারের পরে 14 ওভারের পরে কিন্তু দিল্লির বলাররা কিন্তু একটু ভালো বল করেছিল, যেখানে তোমার মোহিত শর্মা কিন্তু একটা স্লোয়ার বলার দিয়ে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যানদের, বিশেষ করে ডেভিড মিলারদের কিন্তু প্রচুর কিন্তু বিট করিয়েছিল, যার কারণে কিন্তু 210 রানে কিন্তু আটকে গিয়েছিল, যেখানে হয়তো আরও রান হতো, কিন্তু সেই রানটা কিন্তু হয়নি। তো 210 রানটা কিন্তু একটা মোটামুটি একটা টোটাল মানে ফাইটিং রান ছিল, যেখানে কিন্তু দিল্লি কিন্তু ব্যাট করতে এসেছিল, ঠিক আছে। দিল্লি ব্যাট করতে আসে কিন্তু তারা কিন্তু 3টে উইকেট কিন্তু পাওয়ার প্লেতে হারিয়ে ফেলেছিল, যেখানে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, আমি আগেই বলেছি ভিডিওতে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু ফালতু ফর্মে আছে। সেই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু কাল কিন্তু মোটেও কিন্তু রান পায়নি ব্যাটে, যেখানে কিন্তু ফ্যাফ ডুপ্লেসি হয়তো একটু ভালো খেলছিল, মনে হচ্ছিল যে হয়তো আজ হয়তো কিছু ইনিংস খেলবে, কিন্তু ফ্যাফ ডুপ্লেসি কিন্তু সেইভাবে কিন্তু খেলতে পারেনি। তারপরে সামির রিজভিকে নিয়ে অনেক কিন্তু আমরা কিন্তু আশা ছিল যে সামির রিজভির মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে যে কিন্তু হয়তো আইপিএলে এবার আমরা দেখতে পারি। প্রথম ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে। তো অক্ষর প্যাটেল সেও কিন্তু ভালো খেলছিল, অক্ষর প্যাটেলও কিন্তু
একসময় কিন্তু দুর্দান্ত খেলেছিল, তারপরেই কিন্তু আউট হয়ে যেত। এইভাবে কিন্তু পতন হতে শুরু করে কিন্তু এক এক করে। তারপরে ভাই ব্যাট করতে আসে কে? ট্রিস্টান স্টাফ। যে ট্রিস্টান স্টাফ কিন্তু ব্যাট করতে এসেছিল, সে কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু করেছিল। একসময় মনে হচ্ছিল যখন ট্রিস্টান স্টাফের সাথে যখন আশুতোষ শর্মার যে পার্টনারশিপটা হয়েছিল, দুর্দান্ত কিন্তু পার্টনারশিপ হয়েছিল, যেখানে ট্রিস্টান স্টাফ ভাই মানে কি বলবো, এম সিদ্ধার্থের লখনৌ যে বলারটা আছে তার একবারে কিন্তু পরশ দুটো ছয় মারে। তারপরে ভাই মানে একবার বড় বড় ছয় মেরেছিল, যে বলটা কিন্তু খুঁজেই পাচ্ছিল না, এত বড় ছয় মেরেছিল। ওই জন্য আম্পায়ার সিদ্ধান্ত নেয় যে নতুন বল করতে দিয়েছিল। তারপর নতুন বল যখনই কিন্তু বল করেছিল তখনই কিন্তু ডিসটেন্সটা কিন্তু বোল্ড হয়ে গেছিলো। তারপরে আশুতোষ শর্মা আসে, আর একটা প্লেয়ারটার নাম মনে হচ্ছে ইয়াং প্লেয়ার, দুর্দান্ত কিন্তু প্লেয়ার, দিল্লি কিন্তু নতুন নিয়েছে স্কাউটিং করে। সেই প্লেয়ারটার আশুতোষ শর্মার মধ্যে একটা দুর্দান্ত কিন্তু পার্টনারশিপ হয়েছিল, দুর্দান্ত খেলছিল সেই প্লেয়ারটা এসে কিন্তু হয়তো 10-12 বলে কিন্তু 20-30 রান করেছিল। যেখানে ভাই আশুতোষ শর্মা মানে হার না মারা ছেলে, যাকে বলা হয় হার না মারা ছেলে, মানে হার মানতে চায় না। ঠিক আছে, ম্যাচ জিতে যাবে কী করে সেটাই কিন্তু আশুতোষ শর্মা জানে, সেটা আমরা দেখেছি পাঞ্জাবের হয়েও। কাল কিন্তু সেম কিন্তু প্রমাণ করেছে যে কীভাবে ম্যাচ বার করতে হয়, কীভাবে লড়তে হয় আরামসে, সেটা কিন্তু আশুতোষ শর্মার কাছ থেকে কিন্তু আমরা কাজ দেখেছি। তো সে কিন্তু একাই কিন্তু থেকে কিন্তু ম্যাচটা কিন্তু বার করেছে। তো সত্যি খেলাটা দেখে এরকম টি-20 এরকম খেলা ভাই কবে দেখেছি মনে পড়ে না। তো আশুতোষ শর্মা এই ফর্মটা যদি কন্টিনিউ করতে পারে, ইন্ডিয়া টিমে কিন্তু আশুতোষ শর্মার জন্য দরজা কিন্তু খোলা আছে, দুর্দান্ত কিন্তু প্লেয়ার। তো কাল কিন্তু দিল্লি কিন্তু দুর্দান্তভাবে জিতে গিয়েছে, যেখানে লখনৌ সুপার জায়ান্টস হেরেছে তাদের বলিং কারণে। আমি আগেই বলেছি যে লখনৌর কিন্তু বলিং কিন্তু সব থেকে উইকনেস, সব থেকে খারাপ, কারণ লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু একটা ওভারসিজ কিন্তু পেসার নেই, ভালো কিন্তু একটা বলার নেই। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু তারা কিন্তু মার খেয়ে গিয়েছে। সেখানে কিন্তু 99% কিন্তু কাল লখনৌ কিন্তু জেতার কথা ছিল, যেখানে কিন্তু ওদের বলিং উইকনেসের জন্য লাস্টে কিন্তু স্পিনার দিতে বাধ্য হয়েছিল। আর ঋষভ পান্তের কিন্তু কালকে কিন্তু প্রচুর বড় কিন্তু মিস্টেক, বা ঋষভ পান্তের প্রচুর বড় ভুল ছিল। এক তো সে ব্যাটে রান করতে পারেনি, ক্যাপ্টেন্সিও কিন্তু প্রশ্ন ছিল। দ্বিতীয়ত যখন মানে লাস্টে যখন আশুতোষ শর্মাটা রান আউট মিস করেছিল, তারপরে কিন্তু মোহিত শর্মা যখন ব্যাট করতে এসেছিল একটা স্টাম্প আউট মিস করেছিল কিন্তু ঋষভ পান্ত, ওই স্টাম্পটা যদি আউট করতে পারতো তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু জিতে যেত। তো প্রচুর কিন্তু মিস করেছে কিন্তু লাস্টে, যেটা আমরা কাল দেখেছি। তো মানে মিলিয়ে ঝুলিয়ে যেটা সঞ্জীব গোয়েঙ্কা যে জন্য কেএল রাহুলকে তাড়িয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস থেকে, ঋষভ পান্ত কিন্তু প্রথম ম্যাচে কিন্তু সেই ঋষভ পান্তকে কিন্তু আমরা কিন্তু দেখিনি। এরকম যদি লখনৌ সুপার জায়ান্টসে করতে থাকে ঋষভ পান্ত, সেম কিন্তু ঋষভ পান্তের সাথেও কিন্তু কেএল রাহুলের মতন হতে পারে। কারণ সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ যে ওনার, সে কিন্তু খুব কিন্তু মেজাজ বা সে খুব কিন্তু আগ্রেসিভ ভাব থাকে সবসময়। ঠিক আছে, সে কিন্তু উইনিংটাই কিন্তু চায়। ঠিক আছে, তো দিল্লি জিতে গিয়েছে, দুর্দান্তভাবে কামব্যাক করেছে, দুর্দান্তভাবে খেলে দিল্লি কিন্তু জিতে গিয়েছে সেখানে। ঠিক আছে, তো আজ ম্যাচ আছে কিন্তু পাঞ্জাব আর কিন্তু গুজরাটের মধ্যে, এটাও কিন্তু ধামাকা কিন্তু ম্যাচ হতে চলেছে। কারণ শ্রেয়াস আয়ার যে কলকাতার ক্যাপ্টেন ছিল, সে কিন্তু আজ কিন্তু পাঞ্জাবের হয়ে লিড করবে। তো এই ম্যাচটা কিন্তু আমরা সবাই এক্সাইটিং হয়ে বসে আছি যে পাঞ্জাব কেমন পারফর্ম করে, কারণ পাঞ্জাবের টিমটা কিন্তু পুরো নতুন টিম, আর বিশেষ করে অস্ট্রেলিয়ান টিম কিন্তু। ঠিক আছে, তো আমরা দেখবো যে আর গুজরাটেও কিন্তু দুর্দান্ত টিম আছে। গুজরাটে মেনলি কিন্তু জস বাটলারের মতন প্লেয়ার আছে, কাগিজো রাবাডার মতন প্লেয়ার আছে, দুর্দান্ত কিন্তু টিম আছে। ঠিক আছে, পরের আপডেট নিয়ে যদি কথা বলি, যে তোমার কলকাতার যে প্লেয়ার রামানদীপ সিংকে নিয়ে যে আপডেটটা, যে রামানদীপ সিং কিন্তু সে কিন্তু ইন্টারভিউতে বলেছে যে আইপিএল মেগা নিলামের আগে 2 থেকে 3টে আইপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে বড় অফার করেছিল যে তুমি কলকাতা ছেড়ে মেগা নিলামে আসো, তোমার উপরে আমরা 10 থেকে 12 কোটি টাকা বিট করব, বড় অফার করেছিল। সেটা কোন টিম সেটা সে কিন্তু ক্লিয়ার বলেনি, তবে 2 থেকে 3টে টিম তার পিছনে লেগেছিল। ঠিক আছে, তো রামানদীপ সিং কিন্তু সে কিন্তু তার লয়ালিটিটা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে, যেখানে রামানদীপ সিং সে ক্লিয়ার বলেছে যে যখন তাকে 20 লাখ টাকা বেস্ট প্রাইজে তখন কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, তারপরে যখন প্রথম কলকাতার ক্যাম্পে সে যোগ দিয়েছিল, তখন কিন্তু গৌতম গম্ভীর কলকাতার মেন্টর ছিল। সেই গৌতম গম্ভীর তাকে বলেছিল যে তুমি 14টা ম্যাচেই খেলবে রামানদীপ, তুই 14টা ম্যাচে খেলবি, তৈরি থাকিস। তো এই যে প্লেয়ারের মধ্যে এই একটা যে তার মধ্যে আত্মবিশ্বাস দিয়েছিল যে আমি 14টা ম্যাচ খেলবো, এই কনফিডেন্সটা দিয়েছিল, তারপরে কিন্তু সে কিন্তু আইপিএলে দুর্দান্ত খেলেছিল। তারপরে ইন্ডিয়া টিমে কিন্তু ডেবিউ করে, ইন্ডিয়া টিমে কিন্তু সে কামব্যাক করেছিল। তো এটাই বলেছে যে আমি কলকাতা টিম থেকেই কিন্তু আজ যে আমি এই যে স্টেজে আসি বা এই মঞ্চে আসি, পুরো ক্রেডিটটাই কিন্তু গৌতম গম্ভীর আর কলকাতা টিম কিন্তু আমাকে বারবার ব্যাক করার জন্য। তো কেন আমি সেই টিম টাকার জন্য আমি ছাড়বো? আমি তো 20 লাখ টাকায়
মানে 2024 আমাকে পিক করেছিল আইপিএলে, তারপরে তো আমি 4 কোটি টাকা পেয়েছি। এটাই আমার কাছে অনেক। টাকার লোভে অন্য কোনো টিমে গিয়ে এত ভালো ফ্র্যাঞ্চাইজকে আমি ছাড়বো না, যে ফ্র্যাঞ্চাইজ আমাকে কেরিয়ার তৈরি করেছে। আর সে এটাও বলেছে যে আমার নাম্বার 1 আমার ফেভারিট টিম ছিল আগে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর আমার এখন ফেভারিট টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদেরকে গাইড করতে পারে, যে প্লেয়ার ভালো খেলে তাকে ভালোবাসতে পারে, প্লেয়ারদেরকে শ্রদ্ধা করতে জানে, ঠিক আছে। তো এটাই কিন্তু রামানদীপ সে ক্লিয়ার বলেছে। সে কিন্তু অনেক অফার পেয়েছিল, আমরা জানি। হার্ষিত রানাকেও কিন্তু বড় অফার দিয়েছিল, সেও কিন্তু জানি কলকাতা নাইট রাইডার্স। কেননা কলকাতা নাইট যে ওনার শাহরুখ খান, সে ভাই যে একবার কলকাতায় খেলবে সেই জানে শাহরুখ খান কেমন মেটেরিয়াল প্লেয়ার, এমনি সে পাচ্ছে না। তো এই কটা আপডেট ছিল। তারপরে পরের আপডেট নিয়ে, লাস্ট আপডেট নিয়ে যদি কথা বলি, যে 26 তারিখে যে কলকাতা ভার্সেস রাজস্থানের মধ্যে যে ম্যাচটা আছে, রাজস্থানের হোম গ্রাউন্ডে ম্যাচ আছে বিশাখাপত্তনমে। তো এই পিচটা কিন্তু বিশেষ করে কিন্তু তোমার ব্যাটিং পিচ, অবভিয়াসলি ব্যাটিং পিচ, ঠিক আছে, মোটামুটি কিন্তু এখানে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা স্পিনারদের কিন্তু একটু হেল্প মিলবে, ঠিক আছে। ফাস্ট বোলারদের অবশ্যই হেল্প মিলবে, কিন্তু স্পিনারদের কিন্তু বেশি কিন্তু হেল্প থাকবে, ঠিক আছে। এই বিশাখাপত্তনমে এখানে আমি কিন্তু 200-র ওপরে কিন্তু রান হবে, 210-20 রান কিন্তু উইনিং হবে, টোটাল হবে, ঠিক আছে। যেখানে কিন্তু কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11টা তো সেম থাকবে, ঠিক আছে। হয়তো চেঞ্জ হয়তো হতে পারে, হয়তো স্পন্সর জনসন কালো কিন্তু খেলবে, ঠিক আছে। সেম প্লেইং 11 নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কালো লাভবে, ঠিক আছে। কারণ একটা ম্যাচ দেখে, একটা ম্যাচ হয়তো হেরেছে, কিন্তু একটা ম্যাচ দেখে কিন্তু কোনো প্লেয়ারকে কিন্তু জাজ করা যায় না সে কেমন প্লেয়ার, ঠিক আছে। ওই জন্য এই সেম টিম নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2 থেকে 3টে ম্যাচ কিন্তু খেলবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় হয়তো তখন খেলতে পারে। তবে হ্যাঁ, যদি বিশাখাপত্তনমে যদি বাউন্সড, অর্থাৎ আমরা দেখেছি যে এই পিচে কিন্তু একটু বাউন্স সহায়তা পায়, সেই জায়গায় হয়তো আন্ডিক নকিয়াকে হয়তো সুযোগ দিতে পারে। কারণ আন্ডিক নকিয়ার একটা অতিরিক্ত পেস আছে, আর সে কিন্তু বাউন্স করতে পারে, উইকেট টুইকেট বল করতে পারে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু হয়তো আন্ডিক নকিয়া হয়তো খেলতে পারে, ঠিক আছে। আর স্পিনারদের কিন্তু একটু হেল্প মিলতে পারে, হয়তো আমরা মায়াঙ্ক মার্কান্ডেকেও কিন্তু দেখতে পারি। বিশেষ করে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এরকম কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো মায়াঙ্ক মার্কান্ডে আসতে পারে, আর সেম কিন্তু প্লেইং 11 সেমই কিন্তু থাকবে, ঠিক আছে। তো এই কটা আপডেট ছিল যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানে শেষ করলাম, বাই।